5,20,000 কোটি টাকা বা ইয়া খেলাপি হয়ে গেছে, যেখানে শেখ হাসিনা 1,20,000 কোটি টাকা রেখে গেছিল। সেখানে 4,05,000 কোটি টাকা খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গেছে। এর মানে হলো যে কারখানাগুলো ব্যাংক ঋণ নিয়ে কারখানাগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, সেই কারখানাগুলো এখন বন্ধ, তারা কোনো ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না। ব্যাংক ঋণ হলো খেলাপি হয়ে যাচ্ছে প্রতি কোয়ার্টারে কোয়ার্টারে হয়ে গেছে। এই যে 4টা কোয়ার্টার গেছে, এই 4 কোয়ার্টারে 4 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। দ্যাট মিনস 1,25,000 থেকে এখন হয়েছে হলো 5,30,000 কোটি টাকা। এই চাপ বিএনপির মতো একটি দলের যদি ক্ষমতায় আসেও এই চাপ সহ্য করে এই ঋণ খেলাপি, সামাজিক সুরক্ষা, তারপরে এই যে মানে সামাজিক অবিচার যে ক্ষেত্রে পৌঁছে গেছে, তারপরে জঙ্গিবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, তারপরে হলো ওদিকে ভারতীয় সীমান্ত যেভাবে মানে তারা যে পাহারাটা সাজাইছে, এটা তো এমনিতে করে নাই। এইসব কারণে মানে বিএনপির মতো দলের পক্ষে এই চাপ সামলে দেশ চালানো সম্ভব হবে না ভালোভাবে। ফলে তারা ক্ষমতায় গেলেও এবারে ভালোভাবে দেশ চালাতে পারবে না, এবং চরম এই যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলাটাই বিরাজ করতে থাকবে। মানে এটা কন্টিনিউ যদি করে আর কি, তাহলে তো মানে অবশ্যই আর কি ফল ডাউন করবে, তাই না? হ্যাঁ, ফল ডাউন করবে। সেটা হলো ওনার হলো ব্যক্তিগত মত। বলছে যে দেখো, এই কথাও বলছে যে দেখো, আমি যে সেক্রেটারি ছিলাম জন্য তুমি এই কথাগুলো করবা, সেটা না। আমি এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত বললাম, আমি কোনো জায়গা থেকে পাইনি। তা আমি শেখ হাসিনা সরকারের বিভিন্ন জায়গায় ডিসি ছিলাম। উনি যে মতামতটা দিল, এবং উনার এই মতামতটা তো বাইরেও চলে যেতে পারে, উনি কি সেটা বুঝেই দিয়েছেন মতামতটা নাকি? না, উনি ওই ওর ছোট ভাই, এলাকার ছোট ভাই, সেই হিসেবে গল্প করছে। উনি কোনো মতামত দেওয়ার জন্য বা কোনো ইন্টারভিউ এর বিপরীতে স্টেটমেন্ট দেওয়া, সেটা করেন নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে মানে গল্পে গল্পে যদি এরকম বলা হয় আর কি, এই কথাটা, এটা মানে তাকে উদ্ধৃত করা যাবে না যে উনি এই কথা বলেছেন। এটা কোনো পাবলিক করা যাবে না। পাবলিক একভাবে করা যাবে, তার নাম উল্লেখ না করে একজন মানে হচ্ছে অবসরপ্রাপ্ত একজন হচ্ছে মবের ভয়ে অবসর নিয়ে চলে গেছেন এরকম একজন সেক্রেটারি এই কথা বলেছেন আর কি, তার মতামত একজন সচিবের এমন ধরনের মতামত পাওয়া যাচ্ছে। এরকম মতামত সেটা কোনো নাম দিয়ে পাবলিক করা যাবে না, কারণ তখন সে অস্বীকার করবে, না এটা আমি বলি নাই, এটা বলে ওই কথা তো আমি বলতে দেবো না, কারণ এটা আমার লেখা দরকার। এই জাতীয় ইয়েগুলো আমার লেখার মধ্যে আসা উচিত আর কি, লেখা দরকার, এটা দেখতে হবে। তবে এটা বলে দিতে হবে, কারণ এই জিনিসগুলো তবে উনি এই কথাটা বলছে যে এই ঘটনাটাই হতে যাচ্ছে এবং এইভাবেই ডিজাইন করা হচ্ছে। তো উনি যে বলছেন যে আওয়ামী লীগ মানে ক্ষমতা আসবে না, নর্মালি তারা তো আওয়ামী লীগ ক্ষমতা আসতে দেবে না বলেই তো আওয়ামী লীগকে ব্যান করে রেখেছে, এবং আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দেবে না, এটা তো স্বাভাবিক। এবং সেই আসপেক্টে যদি আরো বিএনপি ক্ষমতা যায়, তাহলে তো বিএনপি আরো সমস্যার মধ্যে পড়বে। কারণ আমি তো শুনলাম যে দেশে নাকি এখন অলরেডি প্রতিবাদ শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকায়। আওয়ামী লীগ মানে তারা এখন আর মুখোশ পরে না, এমনিতে ডিরেক্ট ইয়েতে চলে আসছে নাকি, মিটিং মিছিল মানে মিছিল টিছিল করছে। নিজের এই যে আজকে সন্ধ্যার আগ দিয়ে আমি তো ওই যে বিজয়নগরের পাশেই, বিজয়নগর বলছি, বিজয় সরণির পাশে থাকি না, পাম গেট, এখানে একটা ব্যাপক মিছিল হয়েছে, আমার আসার আগেই হয়ে গেছে। ওই তো, তাহলে তো কাজ শুরু হয়ে গেছে, এবং এইটা যদি হইতে থাকে তখন ইন্ডিয়াও একটা নেবে আর কি, তখন তারা ইনিশিয়েটিভ নিতে পারবে যে দেশের মধ্যে এখন শুরু হয়ে গেছে। তারা ইনিশিয়েটিভ নেওয়ার পক্ষে, যে ইনক্লুসিভ নির্বাচন, এইটার একটা ইনিশিয়েটিভ যদি নেয়, সেক্ষেত্রে হয়তো
তবে আমি তুইও তো দেখিস, যত জরিপ টরিপ যা দেখছি না, আমি জরিপ তাতে দেখি না কিন্তু মেজো, আমি তোকে একটা আহ, সত্যি কথা বলি, আমি হচ্ছে জাস্ট আর কি আমার লেখালেখি গুলো করি, আমার গবেষণা গুলো, আমার তথ্যের মানে অতীত হুম, তথ্যের ইয়েতে বাংলাদেশে কিছু হুম, দেখতে গেলে বা কিছু লিখতে গেলে আমার খুব মেন্টাল প্রেশার হয়, মানে এত ঘৃণায় মানে আছে যে বঙ্গবন্ধু যে দেশটা মানে এই জায়গায় নিয়ে এসেছে, তুমি বাংলাদেশের রাজনীতি করছো, তুমি যদি রাজনীতি করো বা হুম, তুমি যদি 71 হুম, সালের আগে রাজনীতির কথা বলো, তখন বাংলাদেশ ছিল না, তখন ছিল পাকিস্তান। সেই রাজনীতির কথা যদি হুম, বলো সেটা ঠিক, আর তুমি হুম, রাজনীতি করছো বাংলাদেশে, যে বাংলাদেশ তুমি হুম, মানছো, আবার তুমি বঙ্গবন্ধুকে হুম, মানছো না, এইটা আমি হুম। সহ্য করতে পারি না, ব্যাপারটা বুঝলি? এই জিনিসটার কারণেই সহ্য আমি এখনো কিছু দেখি না, এটাই হচ্ছে সত্যি কথা। এবং তুই সহ্য যদি মনে করিস যে না হয়তো সহ্য আমি, কি হ্যাঁ সহ্য বল। কি আমাদের হয়? এবং না তা তো আমি হয় না, এবং দেখ তোর যে তো হ্যাঁ তোর তো কোনো উপায় নেই, তাই না? তোকে তো এখন ওর মধ্যে কিছু থাকতে করার হবে। নেই। হ্যাঁ, তবে কি আমরা হলো হুম, হ্যাঁ, যেহেতু লেখার হ্যাঁ, হাত আমাদের তেমন ভালো না, সেই কারণে হ্যাঁ, আমরা ওই কমেন্ট গুলো দেখি, বুঝছিস? হ্যাঁ, কমেন্টে এক একজন যে ভাষায় গালিগালাজ করে হ্যাঁ, আর যে কথা লেখে, যারা ভদ্র হ্যাঁ, ভাষায় লেখে, হ্যাঁ, আর বেশিরভাগ মানে তোর ধর যে 60% 70% লোক হ্যাঁ, সরাসরি গালাগালি দিয়ে লেখে যে তোরা হ্যাঁ, আমি দেখি তোরা কি কয়েকটা ইয়ে আমি মন্তব্য এরকম দেখি আর কি, যেটা যেটা আমি মনে করি হুম, যে শোভন না, এটা কোনো ইয়ে না, হুম, কিন্তু এই জাতীয় মানুষজন তো এটা করবে, এটাই স্বাভাবিক, এটা হওয়া উচিত। এটা হচ্ছে ওই যে সহ্য করতে পারে না, হ্যাঁ, এবং এই কারণে ওই যে কিন্তু সহ্য আমি করতে আছে, পারে না। হ্যাঁ কিন্তু আমার ধর আমি সহ্য করতে পারি না, এই কারণে আমি লিখি না। কিন্তু ব্যাপার হচ্ছে আমি লিখলে হুম। পারে এই ভাষায় তো লেখা যাবে না, এই ভাষায় লিখলে পারে সমস্যা আছে। তো আমার না, জন্য তুই এটা তো হ্যাঁ, হ্যাঁ, তোর 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 তুই যে লেখা গবেষণা কর্ম করছিস, হ্যাঁ, তোর তোর খ্যাতিটা চলে আসছে যে লেখক হিসাবে। হ্যাঁ, ফলে তোর কোনো কিছু জানতে চাইলে, যেমন ওই যে জাপানের একটা পত্রিকা, জাপান টাইমস, হ্যাঁ, আমাদের এই রাজনৈতিক বিষয় নিয়ে একটা ব্যাপক ইয়ে দিচ্ছে, লেখা, একটা প্রতিবেদন লিখছে। হ্যাঁ, সেখানে তারা বলছে যে এটা অ্যাটম বোমা, হ্যাঁ, বাংলাদেশ এখন অ্যাটম বোমা, হ্যাঁ, যে কোনো মুহূর্তে এটা বিস্ফোরণ ঘটবে, এক্স্যাক্টলি। যে কোনো এবং মুহূর্তে জাপান বিস্ফোরণ আমাদের ঘটবে তো। সবসময় বন্ধু রাষ্ট্র, এবং তারা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাদের সবসময় ভালো সম্পর্ক ছিল, বিশেষ করে বঙ্গবন্ধুকে তারা ছিল। সম্মান করে। এবং জাপান এমন হ্যাঁ, একটা দেশ, তারা নেতাকে সম্মান করতে চায় আর কি, সম্মানিত ব্যক্তিকে সম্মান হ্যাঁ, হ্যাঁ, করতে হ্যাঁ, চায়, এই কারণেই হ্যাঁ, তারা হ্যাঁ, এটা লিখবে এবং এটাই স্বাভাবিক। এবং হ্যাঁ, এই এবং রিপোর্টটা আমি দেখ যে তোর কাছে এই রিপোর্টের দেখ লিঙ্ক যে আছে মেজর? মেজর তোর কাছে এই হ্যাঁ, রিপোর্টের লিঙ্ক আছে? ওই রিপোর্টার লিংক আছে, ঠিক আছে, দেখি আমি আমার কাইন্ডলি মানে তোর শোন আমি মেজর, হলো এই ওই এই যে জিনিসগুলো, তুই এই জিনিসগুলো যখনই আহ, তুই জাস্ট আমার যত কষ্টই হোক তোর, একটু জাস্ট আমাকে একটু ইয়েটা ন- লিঙ্কটা দিয়ে দিস আর কি। ওটা হলো জাপান টাইমস এর, ওটা তুই পাবি। হ্যাঁ, তাছাড়া ওই যে নবনীতার একটা প্রতিবেদনও আমি তোকে দিতে পারবো। আচ্ছা যাই দে। হোক, সে কিন্তু দেখ, আমি হ্যাঁ, আমি লেখক হলো ভারতীয় একজন ভদ্রলোক, তিনি বলছেন, তিনি কিন্তু এই হুম, কথাটাও বলছে যে যখন ডক্টর ইউনূস এলেন, হ্যাঁ, আহ, অনেক সম্মানের সঙ্গে বললো যে যখন ডক্টর হ্যাঁ, ইউনূস এলেন তখন এই মানুষের ভেতরে একটা ইয়ে হলো যে তাদের একটা আশা জাগলো যে তিনি যেহেতু একজন অর্থনীতিবিদ, তিনি হয়তো বা এটা সামলে নিতে পারবেন, কিন্তু এই আশাটা ভঙ্গ হয়ে গেল একেবারে মুহূর্তের ভেতরে। আচ্ছা তুই কি নিজে মনে এই করিস যে যে ডক্টর ইউনূস একজন অর্থনীতিবিদ না উনি একজন সুদনীতিবিদ? আহ, আমি যেটা মনে করি, হ্যাঁ, আমি মনে করার আগ দিয়েই এই ঘটনাটা পেয়ে গেছি হ্যাঁ, যে নোবেল শান্তি কমিটির, হ্যাঁ, শান্তি নোবেল বিজয়ী ঘোষণা কমিটির হ্যাঁ, আহ, সদস্য, তারা বলছে যে ডক্টর ইউনূসকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে যে তিনি হলো এই পশ্চিম এবং এই যে মুসলিম, হ্যাঁ, মানে পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে মুসলিম যে জঙ্গিবাদের মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়টা রয়েছে, এর একটা সেতুবন্ধ হিসেবে তিনি যেন কাজ করতে পারেন, এই জন্য তাকে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছে। এটা কোন তা জায়গায় আমি আসছে এই কথাটা? তাই চিন্তা,
এই কোন এই ভাবে কথাটা এই এইটার ভিতরেই আসছে। কোনটা হ্যাঁ, জাপানের এই রিপোর্টের হ্যাঁ, মধ্যে? হ্যাঁ, জাপান মেজো, এই ইকোনমিস্ট রিপোর্টটা আমার এই রিপোর্টটা এখনই দরকার। তুই যেন কোনোভাবে যত কষ্টই হোক আমাকে লিঙ্কটা দিয়ে দে। আচ্ছা, লিঙ্কটা আমি আমি নবনীতার এটা দিতে পারবো, হ্যাঁ, আর ওটাও দিতে পারবো, হ্যাঁ, ওইটা আমার দুইটাই ওটাও। দরকার। এটা মানে এটা যেন কোনোভাবেই যেন তুই হুম। মিস না করিস, প্লিজ। এখন এই কথাটা যখন আমি দেখলাম, হ্যাঁ, তখন আমি দেখলাম যে আরে তাহলে তো এ তো ডক্টর ইউনূসকে তো আমেরিকা তো প্রস্তুত করতেছিল সেটা হ্যাঁ, অনেক আগে। 6 সালে নোবেল, হ্যাঁ 6 সালে নোবেল দেওয়ার মাধ্যমে সেটা চূড়ান্ত করে ফেললো যে হ্যাঁ, আমরা তাকে প্রস্তুত করতেছি। হুম, কিন্তু যে কারণে প্রস্তুত করতেছিল সেটা তিনি না করে ভিন্ন কিছু করে ফেললেন। যাই হোক, এই হ্যাঁ, বিষয়গুলো আমাদের এটা সহ্য তো হয় না। হতেই হবে আর কি, এবং এটাই তো প্লাস পয়েন্ট। এখন এবং এখন তোর কথা বল। হ্যাঁ, তুই যে কথাটা বললি যে তোর বিবেচনায় শেখ হাসিনাকে হয়তো আর কোনো টার্মে বসানোর প্রচেষ্টা ভারত করবে না। না, এটা ভারত তোর তোর করবে না সেটা কথাগুলো না। শুনি। মানে ব্যাপার হচ্ছে উনি দেশে ফিরে আসবেন, মানে আওয়ামী লীগ ক্ষমতা আসলে উনি দেশে ফিরে আসবেন, উনি একটা সম্মানিত পজিশনে থাকবেন বা কিছু। এবং যদি উনি মানে প্রধানমন্ত্রী তাকে করাও হয়, তারপরও উনি তো হুম, দীর্ঘস্থায়ী থাকতে পারবেন না, কারণ ওনার বয়সটা এবং সবকিছু তোদেরকে বুঝতে হবে বিবেচনা। এবং উনি যদি এখন হুম, ওই জায়গায় থাকেন এবং উনি ভুল করবেন, তাই না? এই বয়সে মানুষ হুম, ভুল করে, ভুলে হুম, যায় অনেক কিছু। আগের মতো স্মরণ শক্তি নিয়ে উনি কাজ করতে পারবেন না, ছোটাছুটি করতে হুম, পারবেন না, এবং এটা স্বাভাবিক। তাহলে বিকল্প তো লাগবে। এখন বিকল্প তৈরি না হুম, করলে বাংলাদেশে চলবে কেন? তো হুম, সেই হুম, হুম। বিকল্প হিসাবে বা আমাদের হ্যাঁ, সে- আ- আমাদের দলের জন্য তো এটা হ্যাঁ, তো একটা মহা প্রয়োজন। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে বিকল্প যদি না থাকে, এবং এটা তো শেখ হাসিনার ভুল ছিল, উনি ওনার উত্তরাধিকার ঘোষণা করেন নাই। যেমন একই ভুল করেছিল কংগ্রেস। কংগ্রেস হুম, হুম, রাহুল গান্ধী যে তাদের এবং তাকে প্রস্তুত করে, এবং আগে থেকে যেমন যখন নির্বাচনে গেল, যে যে হুম, টার্মে হচ্ছে নির্বাচনে হেরে গেল বিজেপির কাছে, তখন তার আগে কিন্তু হুম, ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে এটা ঘোষণা করেনি। সেটা কি আবার হুম, হুম, ইয়েই আসবে? হচ্ছে ওই যে সিং সাহেবের নাম, পুরো নাম কি ছিল? তো যে হুম, মনমোহন সিং। মনমোহন সিং। মনমোহন সিং আসবে, না হচ্ছে রাহুল গান্ধী আসবে, এটা কিন্তু বলা হয়নি। এবং এটা নিয়েও হুম, তারা হুম, প্রচার হুম, করেছিল যে কংগ্রেস তাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর কথা বলতে পারছে না, ঘোষণা করতে পারছে না, তাদের ক্যান্ডিডেট সম্বন্ধে হুম, তারাই হুম, সন্দেহ। এটা কিন্তু একটা হুম, মারাত্মক হুম, একটা ডিসঅ্যাডভান্টেজ। হুম, একই মারাত্মক রকম ব্যাপার। ডিসঅ্যাডভান্টেজ আওয়ামী লীগের ছিল। হুম, হুম, আওয়ামী লীগের ছিল যে আওয়ামী লীগ তার ভবিষ্যৎ নেতাকে ঘোষণা করতে পারছিল না, পারে নাই। হুম, হুম, এটা অনেকেই, হুম, কেউ কেউ হচ্ছে সজীব ওয়াজেদ জয় এরকম হচ্ছে চামচা ভক্ত, আবার কেউ কেউ মনে করতো যে পুতুল এখানে ভালো। এবং পুতুল, ব্যক্তিগতভাবে আমি পুতুলকে পছন্দ করি না এই কারণে, সে হচ্ছে রাজাকারের হুম, বেটার বউ। এখন কেউ কেউ হুম, বলছে সে তার রাজাকারের সঙ্গে নিয়ে ছেড়ে আসছে, কিন্তু কেন ছেড়ে আসছে, সে যে রাজাকার এই জন্য ছেড়ে আসছে সে কথা বলেনি। যদি সূক্ষ্ম বিচার এবং হুম, আমি যদি বঙ্গবন্ধুর নীতি হুম, আদর্শে এই ইয়েতে যদি যাই, তাহলে পরে আমি পুতুলকে পছন্দ করি না এবং আমার করা উচিত না এই কারণে। কিন্তু পুতুলের যে গুণগুলো আছে সেটা হচ্ছে, সে হচ্ছে হুট হুট করে তার মার মতো এরকম কমেন্ট পাস করে না। হুম, শেখ হাসিনার মতো সে কমেন্ট পাস করে না, বা ইয়েও জয়ও কমেন্ট হুট করে কমেন্ট পাস করে ফেলে মার মতো আর কি। কিন্তু হুম, হুম, এইটা হচ্ছে তার একটা ইয়ে আছে, গুণ আছে, এবং এই ধৈর্যটা আছে। এবং তার হচ্ছে ইংলিশ বাচন ভঙ্গি ভালো। তারপরে হচ্ছে ইংলিশ ভালো জানে, প্লাস হচ্ছে সে সহনশীল, এবং তার মধ্যে যে এই যে ধৈর্য এই জিনিসটা আছে। রাজনীতি সে কতটা বুঝে আমি জানি না, বা বোঝার চেষ্টা করে বা বুঝবে সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু যদি সে আসে, তারপরেও এই পজিটিভ দিকগুলো তার মধ্যে আছে। আর সে হচ্ছে একটা বিশ্ব সংস্থায়, আন্তর্জাতিক সংস্থায় যে দায়িত্বে কাজ করছে, হ্যাঁ, হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার। হুম, এবং অনেকে বলছে যে সে হুম, হচ্ছে তাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে বা কি হ্যান করছে, সে ছুটি নিয়েছে বা কিছু আর কি। হ্যাঁ, সে তার ছুটি পাওনা ছিল, হুম, সে দীর্ঘ সময় ছুটি নিয়েছে, এবং ছুটি নিয়ে সে আওয়ামী লীগের এখন এগুলো দেখছে নাকি, তাকে নাকি তৈরি করা হচ্ছে। হুম, হুম, সোফার হুম, আমি জানি, আমার কাছে যতটা রিপোর্ট আছে, এবং আমি কিছু রিপোর্ট পাই, কিছু তোর হচ্ছে এটা নির্ভরযোগ্য সূত্রের রিপোর্ট। এটা হচ্ছে হুম, তো হচ্ছে আহ, সেই সব দিক বিবেচনায় পুতুল হচ্ছে তোর অনেক ভালো।
এবং সে তার হুম, অনেকটা বাপের মতো, তার বাপের মতো আর কি উচ্চ এবং সহনশীলতা আছে, এবং সে নাকি হচ্ছে তোর ইন্ডিয়া তাকে তৈরি করছে এবং সে ছুটি নিয়ে এই কাজগুলো করছে। হয়তো বা সে আরেকটু ছুটি তার এক্সটেনশন করার চেষ্টা করছে। যদি এক্সটেনশন ছুটি না হুম। হয়, সে হয়তো বা তার দায়িত্ব ছেড়েও দিতে পারে, ছেড়ে দিয়ে সে আওয়ামী লীগের দায়িত্ব নেবে। মানে রিজাইন। হ্যাঁ, হুম, রিজাইন করতে হবে, কারণ হচ্ছে যদি বিশ্ব সংস্থার এই পোস্টে থেকে সে রাজনীতি লোকাল মানে পলিটিক্সে সে জয়েন করতে পারে না, যার কারণেই তাকে হয় এটা ছাড়তে হবে, এটা ছাড়তে হবে, অথবা ধরে রাখবে কিনা সেটা দেখার বিষয়। কি বলছে তা আমাদেরকে বলে দেবে। তবে আমি যতদূর জানি যে এই কাজগুলো, এই প্রক্রিয়াগুলো হচ্ছে চলমান রয়েছে, এবং তার এখন তোমার মধ্যে দেখবে যে কমেন্ট পাস সেক্রেটারির যে করার ক্ষেত্রেও। কথাটা বললাম। হ্যাঁ, এবং আরেকটা জিনিস তুই যদি খেয়াল করিস, পুতুল পুতুল আরেকটা জিনিস বলছে আর কি, যে সব জিনিস এখন হচ্ছে জনগণই এটা নির্ধারণ করবে যে আওয়ামী লীগ স্বৈরাচারী দল নাকি দল বা কিছু, এই জাতীয় কথাগুলো। যেমন সে হুট করে এটা কমেন্ট পাস করে না, কে কি বললো না বলবো, বলছে যে এটা জনগণকে নির্ধারণ করতে দিতে হবে, এবং জনগণ নির্ধারণ হুম, হুম, করবে যে হুম। কোন দল তাদের পক্ষে ছিল, তাদের পক্ষে কাজ করেছে না করেছে, জনগণ ভবিষ্যৎ এটা বলে দেবে। এবং এটা এই ধরনের ইয়েগুলো যথেষ্ট ভালো। কিন্তু আমাদের হুম, নেত্রী মানে হচ্ছে, তুই তুই যেমন তোর হচ্ছে তোদের দল, এবং তুই মনে করিস আওয়ামী লীগ তোর দল। আমি তো হুম, এই দলের সঙ্গে আসলে দলের মেম্বার না আমি। অর্থাৎ আমি ওইভাবে বলতে পারি না যে আমাদের দল। হ্যাঁ, আমি সেই দলটা আমার হুম, স্বাধীনতার পক্ষের দল, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর যে দল ছিল। শেখ হাসিনা হুম, দলটাকে, শেখ হাসিনা যে পর্যায়ে দলকে নিয়ে গেছে, আমি তোর মতো করে মনে করতে পারি না মেজো। আমি করি না হুম, যে হচ্ছে এই দল হচ্ছে স্বাধীনতার পক্ষে ছিল। তার কারণ এই দল যদি হুম। স্বাধীনতার পক্ষে থাকতো, তাহলে উনি বলতেন না যে মদিনা সমুদ্রে কোনোদিনই দেশ চলবে, এই কথা উনি বলতেন না। এবং উনি হচ্ছে ঢাকার আশপাশ ঘিরে 26,000 মাদ্রাসা তৈরি হতে দিতেন না, এবং এই 26,000 মাদ্রাসার ছেলেপেলেই তো ডাক দিলে তারা চলে আসে। ঢাকা ইউনিভার্সিটিকে হ্যাঁ, উনি ওটা ইয়ে তারা। দিয়ে এগুলো ভরে দিতেন না। এবং শেখ হাসিনার ধর তুই যত তুই ভক্ত, তোর হয়তো এটা ভালো লাগবে কি লাগবে না, বা তুই এই কথাটা ওপেনলি বলবে না, কিন্তু আমি একজন পলিটিক্যাল অ্যানালিসিস যদি হিসাবে আমাকে এই কথাগুলো কিন্তু বলতে হবে যে উনি এই ত্রুটিগুলো উনি করেই আসছেন এবং করেছেন, এবং এই ত্রুটির কারণে আজকে হচ্ছে আমাদের দেশের এই অবস্থা। এবং এখানে না, শেখ তোরা রেহানা। তোরা হলো তোরা হলো লেখক এবং সমালোচক, তোদের চোখ আর আমরা যারা সাধারণ মানে সমর্থক, হ্যাঁ, তাদের চোখ তো আর এক না। নিঃসন্দেহে না। এবং না, এক এক হলে পরে কিন্তু টিকবে না। না, টিকবেও না, সেটাও হ্যাঁ, ভালো কথা। মানে টিকবে না। এই এই যে বৈরী, হ্যাঁ, এই বৈরী না থাকলে পরে দেখা যাচ্ছে এক করোনায় সব লোক মরে শেষ হয়ে যেত, তা তো বটেই। তাই না? সব হ্যাঁ, যদি এক হইতো, হ্যাঁ, সব ভিন্ন ভিন্ন জন্য, কেউ বেঁচে যাবে, কেউ মরে যাবে। সেটাই। এর ফলেই কঠোর সমালোচক যখন না থাকবে, তখন তো একটা দলের খারাপ কাজকে আমরা সাধারণ সমর্থক, আমরা কিন্তু সেটা বলবো যে না না, ওটা ভালোই হয়েছে। হুম। কিন্তু যারা কঠোর সমালোচক এবং দলকে অন্য উচ্চতায় চায়, তারা তো একটু সমালোচনা করবেই। না, আমি যে কঠোর সমালোচক সেটাও কিন্তু না। তুই একটা জিনিস দেখ, গত 16 বছর, হুম, 5 বছর, প্রথম 5 বছর হুম, কিছু সমালোচনা হইলেও পরবর্তী এগারো হুম, বছর কোনো সমালোচনাই হয়নি। মানে হচ্ছে তোর বুদ্ধিজীবী বলিস, বুদ্ধিজীবীরা এত স্থবির হয়ে গেছিল, এতটাই চামচা হয়ে গেছিল, এতটা চামচামো করেছে যে বুদ্ধিজীবীরা কিন্তু হুম, হুম। সমালোচনা করেনি, এবং সেই সমালোচনা না, করেনি বা সমালোচনা হয়নি, এবং সমালোচনা গ্রহণ হুম, করা হয়নি বিধায় কিন্তু দলের এই অবস্থা হয়েছে। এটা তো তুই স্বীকার করবি নিশ্চয়। না, সেটা ঠিক আছে। তবে আমরা যারা সাধারণ সমর্থক আছি, হ্যাঁ, হ্যাঁ, আমরা কিন্তু জানি যে এই শেখ হাসিনা এই দেশের জন্য যেটা দিয়ে গেছে, হ্যাঁ, এটা আর কেউ দেয়নি। নিঃসন্দেহে না। সাধারণ মানুষ দেখ অর্থনৈতিক ভাবে এখন যদি তুই বলিস, তুই যদি, আমি তোর কথাটা একেবারে পুরোপুরি স্বীকার 1500। করছি। হুম, অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক যে উন্নয়ন উনি যা দিয়ে গেছেন, উনি যে উন্নয়নের রোল মডেল, হুম, ইভেন ইউরোপিয়ান দেশগুলা হুম, এবং বিভিন্ন রিপোর্ট তাকে হচ্ছে এটা সাপোর্ট হুম। করেছে। এটা তো আর উনি ঘুষ দিয়ে নিতে পারেন নাই। এই রিপোর্ট গুলো তো ওনার পক্ষে ঘুষ দিয়ে আনা যায় না, তাই না? না না, ঘুষ দিয়ে কি ওইটা আনা যায়? হ্যাঁ, তো তাহলে পরে এটা ওইটা যখন আনা যায় ঘুষ না দিয়ে আনা এখানে। যায় না বা আনা যায়নি, তাহলে পরে এইটা হুম, অস্বীকার করার কোনো উপায় নেই। যেমন তুই বললি হুম, কিছুক্ষণ হুম, আগে বললি যে
আমি তো 9 মিনিট অফিসে চলে আসলাম, বা 9 মিনিট হাঁটতে হবে, হুম, আর 9 মিনিট এই যে চলে আসলাম। কিন্তু আগে তোর এটা কত লাগতো? হুম। 1 ঘন্টা 9 মিনিট বা 2 ঘন্টা 9 মিনিটও হয়তো তুই পাচ্ছিস না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই কাজটা করেছেন কে? তখন তো অবশ্যই হুম, শেখ হুম, হাসিনার হুম, এই মানে হচ্ছে দূরদর্শিতা, এটা হচ্ছে ইয়ে করতে না, হ্যাঁ। ঢাকা শহরের সৌন্দর্য হুম, নষ্ট হুম। হয়েছে মেট্রো রেলের জন্য, যেভাবে শোন, বানানো হয়েছে আমার বিভিন্ন ছেলে, জায়গা দিয়ে। হ্যাঁ, তুই তুই একটা ঘটনার কথা শোন। আমার হ্যাঁ, ছেলে হ্যাঁ, এখন, ওর মামু বিসিএস পরীক্ষা দেবে, ওই কানন হ্যাঁ, ছোটটা হ্যাঁ, বিসিএস পরীক্ষা দেবে, তো প্রস্তুতি নিতেছে। হ্যাঁ, তা প্রস্তুতি নিতেছে, তা ও জিজ্ঞাসা করলো যে ঠিক আছে, তুমি হ্যাঁ, এই যে মেট্রো রেল এই সম্পর্কে তুমি বলো দেখি, 1 ঘন্টা বলো। হ্যাঁ, তো ও তো মেট্রো রেলের কয়টা খুঁটি আছে, হুম, কয় রকমের জিনিস দিয়ে মেট্রো রেল গঠিত হয়েছে, কতটুকু সময়ে হুম, মেট্রো রেল যাওয়া আসা করা সম্ভব হবে, এতে মানুষের কি উপকার হবে, এই যাওয়া আসার উপকার হবে, এই সব বলে শেষ করছে। 1 ঘন্টা আর লাগলো না, হ্যাঁ, 15 মিনিটে এটা শেষ। হ্যাঁ, তো আমার ছেলে হুম, ওর মামুকে বলছে যে, কানন মামা, তুমি আর বিসিএস এর জন্য চেষ্টা করো না, কারণ তোমার বিসিএস হবে না। হুম, আহ, এই মেট্রো রেলের যে ব্যাপারটি তুমি আসলে সেখানে যেতে পারোনি, হুম। সেটা হলো যে আমি বুঝতে এই যে পেরেছি কি জনগণ বলবেন। তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, 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 বলছে যে তুমি যে জনগণ যে তাড়াতাড়ি যাবে, এই তাড়াতাড়ি গিয়ে সে কি করে, সে তো বাসে গেলে পরেও যাইতো, 1 ঘন্টা 2 ঘন্টা তার হুম, অফিসে লেট হইতো, তাতে অসুবিধা তার কি ছিল? তার কি হ্যাঁ, বস তার চাকরি খেয়ে ফেলতো? হ্যাঁ, কিছুই করতে পারতো না। এত হ্যাঁ, বছর যখন খায়নি, তাহলে এখনো খাবে না। আসল ঘটনাটা হলো, এই যে মানুষের কর্মঘণ্টাটা বেঁচে যাচ্ছে, এতে হ্যাঁ, আমাদের দেশের অর্থনীতিতে কতটুকু জিডিপি প্রবৃদ্ধি ঘটবে। আর হলো মেট্রো রেলের কারণে যে বাসগুলো চলবে না, তার ফুয়েল কনজাম্পশন এবং তার যে কার্বন এবং কার্বন মনোক্সাইড নিঃসরণের যে ক্ষতি, সেই ক্ষতিতে আমরা কতটুকু পরিবেশ এগোবো, হ্যাঁ, এটাই মেট্রো রেলের মূল বিষয়। হ্যাঁ। আর তুমি যেটা বলেছো সেটা হলো সাধারণ মানুষের কথা বলেছো, ওটা বিসিএস এর অফিসার এটা বলবে না। বিসিএস এর অফিসার বলবে তারপরে এই মেট্রো আমাদের। রেলের পক্ষে মানে হচ্ছে এই মেট্রো রেলের জন্য যে কাজ করেছিল তার যে দূরদর্শিতা, হুম, তার নামটা উচ্চারিত হুম, হওয়া হুম। উচিত, এবং তার নাম উচ্চারিত হলে তো আবার ও, তাকে এই ভয় এই 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 ঘটনা, এই তো মজার একটা ঘটনা বলি, তুই একটা জব্বর কথা বলছিস। হ্যাঁ, মানে মেট্রো রেলে যাচ্ছি, বুঝলি, হ্যাঁ, উঠছি, তো এক ভদ্রলোক, হ্যাঁ, আমার চাইতে একটু বয়স্কই হবে, আচ্ছা, সে বসতেছে না, না হুম, বসে সে তার বসার জায়গাটা, সে বসছে, যে একজন আসছে সে উঠে হ্যাঁ, ওনাকে বসার জন্য, উনি ওনার সিটটা ছেড়ে দিচ্ছে। হুম, হুম। হুম, ছেড়ে দিয়ে সে যে একটা বিরাট ব্যাপক কাজ করলো, এই বিষয়টা সে প্রকাশ করার চেষ্টা করতেছে। সে বলল যে, দেখেন, আমি মেট্রো রেলেও যাচ্ছি, আবার সোয়াবও কামাই করতেছি। তা আমি বললাম যে সেটা কেমন? বলল যে এই যে একজন বসবার জায়গা পায়নি, আমি তাকে বসতে দিলাম, এটা একটা সোয়াব হইলো। তা আমি বললাম যে ভাই, মেট্রো রেলে চড়ে আপনি 5 মিনিট বা 10 মিনিটে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাচ্ছেন। হ্যাঁ, এই 10 মিনিট আপনি দাঁড়ালেও যে সোয়াব পাবেন, বসলেও ওই সোয়াবই পাবেন। কিন্তু আপনি এই বসার জায়গাটা ছেড়ে দিয়ে সোয়াবের হিসাবটা করতেছেন, আর যে ব্যক্তি এটার পরিকল্পনা করলো, যে সকল ইঞ্জিনিয়ার হুম, 7 বছর ধরে এটা নির্মাণ কাজ করলো, এর সুষ্ঠু চলাচলের ব্যবস্থা করলো, এতে কার্বন নিঃসরণের কথা চিন্তা করলো, এতে ফুয়েল কনজাম্পশনের কথা চিন্তা করলো, তাদের কথাটা তো একবারও বলছেন না। হুম, বললো যে আপনি তো উচ্চ মার্গের কথা বলছেন। হুম, তা আমি বললাম যে ভাই, হ্যাঁ, প্রবলেমই এটা, যে আপনি তৈয়ারি খাবারটা কপাকপ খাবেন আর খালি সোয়াব গুনবেন। হ্যাঁ, সব কিন্তু মানে যারা বউ রান্না এইটার করবে তাই না? পিছনে, বউ ধর বউকে বলবে হুম, যে রান্না কর, বউ রান্না করে দিল, আর হুম, উনি খাবার নিয়ে এসে হুম, রাস্তাতে লোক ধরে নিয়ে এসে, ভাই খাও তুমি তো ক্ষুধার্ত, কিন্তু ওই যে সব নিল। এক পিস বিলাই, হ্যাঁ, 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 এক পিস বিলাইরে দিয়ে হ্যাঁ, বেহেশতে টিকিট কেটে ফেললো। হ্যাঁ, আর কিন্তু বউর কথা আর একবার মনে হলো না ওর যে ওর সে যে কি করলো। হ্যাঁ,
না, ও যে বউ যে বাজার থেকে কিনে এনে পিস করছে, নাড়ি ভুড়ি ফেলতে তার গন্ধ লাগছে, সে যে ওই, লবণ ইয়ে দিয়ে মাখায় রেখে আধা ঘন্টা ওয়েট করে তারপরে যে খাবারটা পরিবেশন এত দূরে আসলো, এটা তো না। সে এই যে বিলাইরে এক পিস দিছে, হ্যাঁ, সে বিরাট সোয়াবের মালিক না, বিলাইরে দিছে যে। দেখো অনেকে বুঝতে আছেন, পারছিস? হুম, অনেকে আছে, সে হচ্ছে অফিসে বসে চাকরি করে টাকা ইনকাম করে নিয়ে এসে বউকে দেয়, মনে করে যে বউর সাথে কোনো হুম হুম গুরুত্ব নেই, সে কিছু করলো না। আরে মেইনছে তুমি হুম যে টাকা ইনকাম করলে আর এই যে করলে এত কিছু না, ও যে রাত্রি তোমাকে আনন্দ হুম দেয় বিছানায়, তোমার এই হুম ঘর হুম সংসার সবকিছু সামলে করে, তাহলে বোর বেতন পাওনা নেই? হুম তুমি হুম যখন হুম। শিক্ষিত বোর কাছে এটার এটা কোনো নাও, তোমার খবর যে নাই হ্যাঁ, রে। হ্যাঁ, ওইটার কোনো খবর নেই। আমাদের আমাদের এই সোয়াওয়ালাদের কাছে এইসবের খবর নাই। না, একজন রিক্সা, এই যে রিক্সা গায়ে শ্রম খাটায় রিক্সা নিয়ে যাচ্ছে, তাকে 5 টাকা বাড়তি দিতে গেলে কি ঝগড়াঝাটি, কত কিছু। অথচ ফকিরকে 5 টাকা দিয়ে সে বিরাট সোয়াব হ্যাঁ, অর্জন করে চলে হ্যাঁ। আসে, বুঝলো না? কিন্তু আমার হিসাবে আমি হচ্ছে রিক্সাদার, আমি হচ্ছে টাকা 5 টাকা বেশি দিলে আমার কিছু যায় আসে না। না, আমি মানে কথাটা তুললাম সব জায়গায়। চিন্তা কর, সে মেট্রো রেলে যাচ্ছে, হ্যাঁ, আমরা তো উঠেই শুরু করে দিই, মানে শেখ হাসিনা থাকার সময় শুরু করতাম জয় বাংলা বলে, বুঝলি? হ্যাঁ, উঠেই উঠেই আমরা 5-7 জন একসাথে উঠতাম, হ্যাঁ, জয় বাংলা, জয় শেখ হাসিনা, এই কথা বলে আমরা আমরা হলো মেট্রোতে উঠতাম। সব লোকজন তাকাই থাকতো। তা হ্যাঁ, কেন বলতাম যে শেখ হাসিনা এই চিন্তাটা করে আমাদের জন্য কত পরিশ্রম করে, কত দেশ থেকে টাকা, ইঞ্জিনিয়ার, কত কিছু আইনে, আহ, এটা তাও 22-23 রকমের প্রযুক্তি খাটায় তারপরে এই ট্রেনটা চালু করলো। হ্যাঁ, আমরা তার যদি একবার সুনাম না করি, তো সেটা তো একটা অভদ্রতা হয়ে যায়। মেজো, এটা চাইনিজ যাই প্রেসিডেন্ট হোক। কি বলছিল বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীতে, যদি আমার বইটা পড়িস তাহলে ওখানে দেখবে আমি উল্লেখ করেছি এটা, যে উনি হুম বলছেন যে আমরা যখন কুয়া থেকে পানি পান করি, আমরা যেন হুম ভুলে না যাই যে এই কুয়াকে খনন করেছিল, তার প্রতি আমরা যেন হুম কৃতজ্ঞ থাকি। অর্থাৎ আমাদের পূর্ব প্রজন্মের যে নেতারা হুম তারা আমাদেরকে এই দিয়েছেন, তাদেরকে প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। তো হুম এটা হুম হুম চাইনিজরা থাকে, বিশ্বের অন্যান্য দেশে মানুষজনরা থাকে, কিন্তু আমরা বাঙালিরা হুম। থাকি না। আমার গতকালকে লেখাটা পড়ছিস কিনা আমি জানি না, যে সেতু উদ্বোধন নিয়ে একটা লেখা আছে, তুই পড়ছিস? তা এখন তুই কি আমার গতকালকে লেখাটা ওটা পড়ছিস চোখে মেজো? পড়ে। না, গতকালকেরটা পড়ি নাই। হ্যাঁ, তুই আমার টাইম লাইনে যে দেখে দেখে নিতে পারিস, লেখাটা দেখলে আর কি বুঝবি আর কি। তো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এটা মেজো লিখতে আর ইচ্ছা করে না, কারণ বুঝলি তোরা বাংলাদেশের বাঙালির, আমার এখন বাঙালি বা বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে আমার ঘৃণা করে, লজ্জাও করে, করবে না ঘৃণাও কেন, করে। আমরা যা করছি। ওটা আরে, বলছিস? নোরা পাগলার এই ঘটনাটা পড়ছিস? না রে, শুনেছি যে আর কি ওরা পিটাইছে আর কি ঠিক মতো আর কি। তো ও তো দালাল না আর না কি। না না আর না কি? না, ওইটা না, তাহলে কোনটা? ওইটা না। রাজবাড়িতে হ্যাঁ, নোরা পাগলা নামে এক ব্যক্তি হ্যাঁ, নিজেকে ইমাম মেহেদী দাবি করতো তার জীবদ্দশায়। আচ্ছা, ওই ব্যক্তি 23শে সেপ্টেম্বর মারা যায়, হ্যাঁ, যায় হ্যাঁ, 23শে আগস্ট। আচ্ছা, 23শে আগস্ট মারা গেলে উনি হলো, যেহেতু ইমাম মেহেদী দাবি করে চলছে, তো ওনার একটা কলা কৌশল এবং ওনার কিছু ভক্ত টক্ত ছিল। আচ্ছা, তো সেই ভক্তরা তার নির্দেশিত ভাবে তাকে কবরস্থ করে। আচ্ছা, সেই কবরটা মাটি থেকে প্রায় 10-12 ফুট উপরে। হুম, হুম, উনি যেভাবে ডিজাইন করে দিচ্ছে সেইভাবে তারা কবর দিচ্ছে। আচ্ছা, কবর দেওয়ার পরে গতকাল 5 তারিখে, পরশুদিন 5 তারিখে হ্যাঁ, সেই কবর থেকে তৌহিদি জনতা তার লাশ উপড়ে নিয়ে এসে রাস্তায় ফেলে আগুন দিয়ে পুড়ায় দিচ্ছে। তো এটা এটা আমি শুনেছি আর কি। আর শুনছে? ওরা, হ্যাঁ, হ্যাঁ, এটা আমি শুনেছি যে এই কাম করেছে আর কি। তো হ্যাঁ, ওইটা সেই আমাদের এই যে নুরুল নুরুল হক, নূর না। আচ্ছা, না বুঝতে পারি, হ্যাঁ, হ্যাঁ, তো এখন
আমি অনেক কমেন্ট টমেন্ট দেখলাম তো সেখানে আসল তথ্য তেমন করে কিছু পাইলাম না। তো আজকে অফিসে গেছি, যেহেতু 2 দিন ছুটি ছিল, অফিসে গেছি। হ্যাঁ, তা আমার একজন বন্ধু, ও তো খুবই ধৈর্যে পার আমাকে, ও আমাকে বললো যে আসল না কি জানো? আমি বললাম যে এই তো শুনছি যে উনি নাকি ওনাকে দাবি করছে যে উনি হলো ইমাম মেহেদী। বললো আরে না, ওগুলো তো ইমাম মেহেদী কত লোকই দাবি করে। হ্যাঁ, ঘটনাটা হলো উনি ছিলেন মুক্তিযোদ্ধা। আচ্ছা, হুম, হ্যাঁ, হ্যাঁ, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আচ্ছা, এই হলো মূল মানে রাগের কারণ। এবং তার কবর পোড়ানোর প্রধান কারণ হলো তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। তারপরে যুদ্ধের পরে উনি একটু পীর মুর্শিদি ভক্তি শ্রদ্ধায় আহ, নিমগ্ন হয়, তারপরে নিজেকে সে মেহেদি দাবি করে। তো সে করতেই পারে, একজন মেহেদি দাবি হ্যাঁ, করতে পারে না? হ্যাঁ, আহ, এখানে তো কোনো বাধা নেই, না, সমস্যার কিছু নেই। কোনো আইন নেই, হুম, কোনো আইনও নেই, কোনো বাধাও নেই। এর হুম, ফলে আসলে হলো মুক্তিযোদ্ধা ছিল, এখন মুক্তিযোদ্ধাদের প্রতি চরমভাবে অবমাননা করা হচ্ছে। ওই ওনাকে হলো কবর থেকে তুলে পোড়ায় দিচ্ছে। হুম, হুম, এবং এবং সেখানে দেখা গেল যে কবর থেকে লাশ তুললে 23শে আগস্ট মারা গেছে, আর হুম, 5ই সেপ্টেম্বর তুলছে প্রায় 14 দিন। তা হ্যাঁ, সেই 14 দিনের ভিতরে সেই লাশটা পচে নাকি গেছে তো। পচেও নাই। ও, পচে নাই? না, পচেও নাই, পচে নাই। এখন পচে নাই, সেটা আবার হলো কি, যারা তুলতেছে হুম, তারা কিন্তু নাকে কোনো কাপড় চোপড় বাঁধে নাই। আচ্ছা। তাহলে তো এখানে আবার যে খবর আছে। তৌহিদি তাহলে তো, জনতা, হ্যাঁ, তাহলে তো মানে হচ্ছে যে ইমাম মেহেদী হিসাবে এক স্টেপ আগেই গেল। 14 দিনে লাশ না পৌঁছে গেল। এখন এই কথাটাও কমেন্টে অনেকে লিখতেছে। তো যাই হোক, এটা সত্য মিথ্যা জানি না। তবে আজকের যে ঘটনাটা শুনলাম, যে উনি আসলে ছিলেন আমাদের 71-এর স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। আচ্ছা, এই হলো তাদের তৌহিদি জনতার, এটাই হলো পীড়নের কারণ, এবং তারা এই পীড়ন থেকেই তাকে মানে মৃত্যুর পরেও তাকে ছাড় দেয়নি। রেহাই দেয়নি। হুম, হুম, এই হলো ঘটনা। বুঝতে পারছি। আহ, এইটা কন্টিনিউসলি এরকম ঘটনা ঘটতেই থাকবে, এবং এইরকম ঘটনা যত ঘটবে ততই হচ্ছে হুম, তুই মানে হচ্ছে স্বাধীনতা সপক্ষে শক্তি তখন জেগে উঠবে আর কি। এদের একটু টাইম লাগবে এই কারণে। হ্যাঁ, এটা একটা পজিটিভ দিক আছে। আমাদের মানে ধর কারো লাশ আমরা তো পোড়াইলো আর না এখনই, পোড়াইলো তাদের তো কিছু যায় এখানে না তো। তো লাশ পুড়িয়ে দিলেও হ্যাঁ যা, হ্যাঁ ওদের কিভাবে দাফন করলে এটা ঠিক না। তবে এটা মানুষকে এরকম অসম্মান হ্যাঁ, করা উচিত না। কারণ হচ্ছে মানুষ শেষ। এইটাই যে আমরা হ্যাঁ, চাই এটা, যে, হুম, এটা হচ্ছে, এটা উচিত না। আচ্ছা, তুই কি মনে করিস এই যে বিশ্ব রাজনীতিতে যে মেরুকরণ হলো, মানে এখন হচ্ছে হুম রাশিয়া চায়না, মানে চায়না আর ইন্ডিয়া তো একদম চিরশত্রু ছিল সেখান থেকে, সেই জওয়াহরলাল হুম নেহরুর হুম সময় থেকে আমরা দেখছি আর কি। তো এখানে এখন হুম এখানে একটা যে মেরুকরণ হলো, এবং তারা হুম যে এখন বন্ধু ভাবাপন্ন, মানে দুই রাষ্ট্রপ্রধান আর কি, বা একজন সরকার প্রধান একজন রাষ্ট্রপ্রধান যে হ্যান্ডশেক করতে পারলো, মানে এটা কিন্তু একটা হুম বড় ধরনের হুম বিষয়। তো এখানে তো বোঝাই যাচ্ছে যে হুম কিছু একটা হচ্ছে, এবং মোদি যখন তোর হচ্ছে ট্রাম্পের ফোন ধরছে না, ধরলো না এবং এগুলা হুম করলো। তারপরে রাশিয়া তো এদের সঙ্গে আছেই, তারপর ইরান আছে, ইরানও তো একটা ভালো পাওয়ার, মানে ইসলামী দেশগুলোর মধ্যে পাওয়ার, যারা হ্যাঁ, অস্ত্রের হুম, দিক দিয়ে আর কি, মানে সামরিক দিক দিয়ে তারা তো বিশ্বের 6-7 নম্বরেই আছে আর কি, যে সামরিক পাওয়ার হিসাবে। হ্যাঁ হ্যাঁ কারণ তাদের যে সামরিক যে বাহিনী আছে এবং সবকিছু মিলায়ে তারা সামরিক পাওয়ার হিসেবে টপ 10-এ আছে। হুম টপ 10-এ থাকে, এটা তো যে বিষয় নয়, এটা একটা বড় ধরনের বিষয়। হুম তো এই ক্ষেত্রে এখানে হুম তুই কি মনে করিস যে এইরকম মেরুকরণের পরে এবং বাংলাদেশের ব্যাপার নিয়ে এবং ইন্ডিয়া এখন এখানে ভাবতে হবে, আমার, এবং যেহেতু আওয়ামী লীগেরও লোকজন এখন হচ্ছে তারা আসছে, বা স্বাধীনতা সপক্ষে শক্তি যখন কথা বলছে, কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী এরা আসছে, হ্যাঁ যদিও লতিফ সিদ্দিকী কিন্তু আওয়ামী লীগের লোক না। কারণ হচ্ছে তাকে আওয়ামী হ্যাঁ, লীগ বহিষ্কার করেছে, এবং আওয়ামী লীগের দোষ আছে এইসব জায়গায়। এবং আওয়ামী লীগ তাকে বহিষ্কার হুম করেছে হুম কেন? কেন করেছে? সে হজ হুম নিয়ে কথা বলেছে এই জন্য। ব্যাপারটা কিন্তু হজ নিয়ে হুম কথা বলা হুম, না। ব্যাপারটা ছিল হচ্ছে হ্যাঁ হ্যাঁ সে কথাটা যে বলেছিল যে কি,
যে সজীব ওয়াজেদ জয় কি, আপনারা সজীব ওয়াজেদ জয় করেন কেন? সজীব ওয়াজেদ জয় তো আওয়ামী লীগের হুম, সাধারণ সদস্য না। তো কথা তো উনি মিথ্যে কথা বলেন, হুম, কিন্তু এই জিনিসগুলো তখন হুম, অতি আওয়ামী লীগারদের সহ্য হয়নি এবং শেখ হাসিনাকে অন্য কিছু বলা হয়েছে এবং তাকে হচ্ছে এটা করা হয়েছে। কিন্তু এই কাজগুলো করে যে খুব হুম। ভালো কিছু করা হয়নি আওয়ামী লীগের কিন্তু বোঝা উচিত। এখন কিন্তু না, না, ওনারাই সেটা আসছেন, ক্ষতি হচ্ছে। তার কেন তবে ওই এই সময়ে, মেরুকরণের যে বিষয়টা, তাই না, এই সময়ে ওনারাই কিন্তু, উনিই হচ্ছে এগিয়ে আসছে। তো এটা আমাকে দেখাতে হবে হুম, যে বাংলাদেশে এই সময় কোন বাংলা যেসব বুদ্ধিজীবীরা বঙ্গবন্ধু সিআর হ্যান ত্যান এইগুলো নিয়ে বসেছিল, কে আসছে, না, ওই ওই যোদ্ধা নাই। তাই না? তাহলে পরে এখন, হ্যাঁ, এখন আমি যেটা মেরুকরণের যে বিষয়টা হ্যাঁ, মনে করি সেটা হলো হ্যাঁ, যে আহ, এক হলো আমেরিকান এই জায়গায় আধিপত্যবাদ বিস্তারের যে তাদের একটা আহ, ইয়ে হুম, আহ, আকাঙ্ক্ষা, হুম, সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে রাশিয়া, চীন এবং ভারত এক হয়েছে। হ্যাঁ, এবং এই মেরুকরণে দুটো জিনিস আছে, সেটা হলো যে আর্থিক, হ্যাঁ, সেটা ওই ট্রাম্প হলো অতিরিক্ত শুল্ক আরোপ করে হ্যাঁ, এই সকল দেশের ব্যবসা বাণিজ্যকে খুবই হ্যাম্পার করতেছিল। হ্যাঁ, তারা এখন বলতেছে যে আমরা 350 দেশের লোক, হ্যাঁ, আমাদের এই তিন তিন দেশ যোগ করলে 350 পৃথিবীর অর্ধেক লোক আমরা। হ্যাঁ, এবং পাশাপাশি তো তোকে আরো আমেরিকা দেখতে হবে কোথায়? আছে না, এখানে শুধু আহ, 3 দেশ যোগ করে এটা হচ্ছে, তারপর ব্রাজিলকে যোগ করতে হবে, ব্রাজিলও আরো আমেরিকা। আছে না, হুম, হুম, আরো আছে না, ইরান হ্যাঁ, আছে, আমরা হ্যাঁ, আছি, নেপাল আছে, হ্যাঁ, ভুটান হ্যাঁ, আছে। তো এখন এগুলো আমি বাদই দিলাম, সাড়ে হ্যাঁ, তিনশো কোটি পৃথিবীর তো অর্ধেক এটা লোক হ্যাঁ, মানে 400 কোটি। হ্যাঁ, ওইটা 400 কোটি হয়ে গেছে আর কি। তো বাংলাদেশকে 400 কোটি বাদই হলো যেহেতু এখন। বাংলাদেশ ব্রিক্স এর সদস্য না, আমি বাংলাদেশকে বাদই রাখলাম। হ্যাঁ, হ্যাঁ, এখন এই 400 কোটির দ্বারা চিন্তা করতেছে যে আমরা হ্যাঁ, আমেরিকায় মাত্র 25 কোটি লোক, তারা সারা বিশ্বকে যেভাবে মানে ওলট পালট করে যাচ্ছে, হ্যাঁ, এক জায়গায় জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার জন্য ইনভেস্টমেন্ট করতেছে, আবার সেই জঙ্গি যখন মাথাচাড়া দিয়ে উঠতেছে তখন সেই দেশকে তারা বোমা মেরে মেরে শেষ করে দিতেছে। হ্যাঁ, তো এই আহ, সবকিছু মিলে আমরা হুম, আহ, কেন পারবো না? আমরা আমাদের এই বাণিজ্যও যেমন সম্প্রসারণের উদ্যোগ নিতে পারি, হুম, তেমনি আবার আমেরিকান সাম্রাজ্যবাদকেও আমরা না করে দিতে পারি। হ্যাঁ, ওইটা কাজই এখানে এই করা যায়, এটা সম্ভব আর কি। মেরুকরণে, হ্যাঁ, হ্যাঁ, এই মেরুকরণে হ্যাঁ, ভারত, রাশিয়া এবং চীন প্রকৃতপক্ষে একটা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করছে, এবং সেই ক্ষেত্রে এটা প্রক্রিয়া তো আগে বাংলাদেশ থেকেই তাহলে চলতেছিল, এটা কিন্তু প্রক্রিয়া অনেক আগে থেকেই চলতেছিল, হুম, তার কারণ এখানে আগে কারেন্সিরও একটা থেকেই ব্যাপার চলতেছে। আছে। হ্যাঁ, কারণ তাদের ডলারকে শেষ তো করার জন্য ইয়ে ছিলই। হ্যাঁ, 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 হ্যাঁ। তো তখন ওই যে তখন এই বাংলাদেশের জন্য তাহলে কি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে ছোটখাটো মাথা দিয়ে চিন্তা ভাবনা করে দেখছি যে বাংলাদেশ যেহেতু ভূ রাজনৈতিক দিক দিয়ে একটা কৌশলগত অবস্থানে রয়েছে, খুবই বড় এই ধরনের ক্ষেত্রে কৌশলগত অবস্থান, মানে এটা চিন্তাই করা যায় না, এটা খুব অবস্থানে ভয়ঙ্কর। রয়েছে, হুম, সেই জায়গাটায় যদি আসলেই চীন, ভারত, হুম, রাশিয়া যদি হুম, ওই সাম্রাজ্যবাদকে প্রতিহত করতে পারে তবে বাংলাদেশটা বাঁচবে, না হলে বাংলাদেশ আসলেও যে জাপান টাইমস যে অ্যাটম বোমা বলছে হ্যাঁ, ওই ঘটনাটাই আসলে ঘটে যাবে। হুম, তো সেই ক্ষেত্রে এই মেরুকরণ এটা খুবই পজিটিভ হবে আমাদের দেশের জন্য, এবং আমাদের এই দেশটা এই যে জঙ্গি উত্থানের বিপক্ষে আমরা থাকতে পারবো, না হলে তো একদম সত্যি সত্যি সেই অ্যাটম বোমাই হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক তো আছে আশা মানে। করি, হ্যাঁ, আশা করি যে চীনের যে আম, মানে চীন ভারতের বৈরী অবস্থান যে একটা ভালো অবস্থানে যাচ্ছে, সেটা হয়তো বা ওই কারণেই পজিটিভ দিকে এটা খুবই পজিটিভ ইয়ে ব্যাপার হচ্ছে। যদি আর এটা মানে ধরো একটা ভালো দিকে যায়, মানে এরকম একটা অবস্থানে গেলে। হ্যাঁ, আর একটা জিনিস তোকে বলি, হ্যাঁ, ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রেসারে যখন আমাদের সেনাপ্রধান হলো প্রধান উপদেষ্টা, তারপরে রেফাত আহমেদ মানে প্রধান বিচারক,
এবং রাষ্ট্রপতির সঙ্গে যেদিন দেখা করলেন হ্যাঁ, ওই দিন ওই ওই দিন আওয়ামী লীগের 3টা মিছিল হয়েছে এই ঢাকায়। আচ্ছা, মানে শুধু এই খবরটুকু পেয়ে যে সেনাপ্রধান এই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে এবং তিনি প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করবে। আচ্ছা। আমার তো মনে হলো যে আজকের দিনে কি একটা ঘটে যায় না যায় এরকম 3টা মিছিল হয়েছে বুঝছি। হুম, হুম। হ্যাঁ, এটা পজিটিভ, এবং মানে সেই আমাদেরকে শোনা আছে, আমাদের ভেঙে পড়লে তো চলবে না, আমাদেরকে এগুলো দেখতে হবে এবং পজিটিভ যেগুলো, এবং এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে লেখালেখি হওয়ার দরকার ছিল বুদ্ধিজীবীদের পক্ষ থেকে, কিন্তু বাংলাদেশে না রে, বুদ্ধিজীবীরা কেউ লিখছে না এই এবং বুদ্ধিজীবীরা একদম কেউ হুম, লিখতেছে না এবং লেখা তো হ্যাঁ, মানা। না, যারা লেখা যে না, না, চিন্তা আমার ধর করবে আমার লেখা মঞ্জুর ছাপবে না। যে আমার গতকালকে লেখাটাই মঞ্জুর যেটা, এটা খুব সংক্ষিপ্ত একটা লেখা, এখানে আমি জাস্ট বঙ্গবন্ধুর একটা কথা তুলেছি কেন এবং কি জন্য সেটুকু বলেছি, মানে আছে এই লেখার মধ্যে। কিন্তু এই লেখাটা এর ছাপা উচিত ছিল, তাই না? তো হচ্ছে বিডি নিউজ, তো হুম বিডি নিউজ এই লেখাটা ছাপবে না হুম এবং তারা ছাপতে পারবে না। তো আমার কথা হচ্ছে, হুম বুদ্ধিজীবীদের তো প্রত্যেকেরই একজনের হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা করে ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে, তারা সেখানে কেন লিখবে না? শোন, এটা ওই হচ্ছে যে আমার কথা। মঞ্জুরুল পান্না হ্যাঁ, মঞ্জুরুল পান্না একটু বলতো একটু লিখতো, হুম, ওরে আটক করছে। তারপরে ওই যে কলিমুল্লাহ, হ্যাঁ। ডক্টর কলিমুল্লাহ একটু বলতো একটু লিখতো, ওরে আটক করছে। তো ও তো 2 দিন আগে মা- কলিমুল্লাহ তো ইয়ে চামচামো করতেছিল ইউনুসের, তো ও এখন আবার আবার কবে এদিকে ঘুরছে না, কবে? কলিমুল্লাহ পরে চামচামোটা অনেকখানি হ্যাঁ, ঘুরে গেছিল। হ্যাঁ, হুম, হুম। ঘুরে সে একটু সঠিক কথাটা তো বলতেছিল। কিন্তু এইসব লোককে তো বিশ্বাস করা যায় না আসলে। এরা যেরকম এরকম দালাল, আসলে এরা দালাল আর কি, আমার চোখে দালাল হয়ে দালাল না হয়েই ঠিক আছে। আছে, হুম, তারপরেও দেখ তাকে আটক করলো। সে কিন্তু প্রথম দিকে ডক্টর ইউনূসের চামচামি করছে। হ্যাঁ। এখন পরে এদেরকে যখন আটক কি পরে ইউনুস যখন করাচ্ছে, বিচার, না এটা হচ্ছে মানে ইউনুসের অন্তরালে যে মানে জামাত এরাই করাচ্ছে? না ডক্টর ইউনূসের ইশারাই হচ্ছে সব। আচ্ছা। হুম, ডক্টর ইউনূসের ইশারাই হচ্ছে। লতিফ আচ্ছা, সাহেবকে যে আহ, লতিফ সিদ্দিকীকে যেদিন আটক করলো সেদিনই তো পান্নাকেও আটক করছে। আচ্ছা। অথচ যারা মব করলো তাদের কিছুই বললো না। হ্যাঁ, আবার মহবুব করলে বলো মানে হচ্ছে ছোট ছেলে পেলে আর কি, সেনাপ্রধান কি বলছে যে এটা ছোট ছেলে পেলে, এরা মানে মানে বুদ্ধি হলে ঠিক হয়ে যাবে বা কিছু আর কি, বড় হলে এরকম কিছু একটা ইয়ে দিচ্ছে, তাই না? হুম হুম স্টেটমেন্ট হ্যাঁ দিচ্ছে। তো এইগুলা বলে কেন? হ্যাঁ এই কথাগুলো যদি বলে তাহলে সেই সেনাপ্রধানের আর কোনো ইয়ে থাকে, নৈতিক ইয়ে থাকে যে হচ্ছে ক্ষমতায় থাকা। এটাই এটাই যে এখন নানান কিছুই হচ্ছে, তারপরেও আমরা সেনাপ্রধানকে একটা বিষয় মনে করি কি যে হ্যাঁ, উনি ইন্ডিয়ার প্রেসক্রিপশনের বাইরে উনি যেতে পারবেন না আর এবং সেটা এখন আমাদের আসলে দরকার। উনি বলে ওই ফোর বছর উনি বলে হচ্ছে মানে উনি শব্দের হচ্ছে কি অবমাননা করে। হ্যাঁ শালা, হ্যাঁ হ্যাঁ এটা তার হচ্ছে, না, উনার কথা হলো যে উনি গুলি করতে পারবে না, সেটা কি এই হাসনাত সার্জিরা ওনার কাছে জানতে চাইছিল যে উনি পাবলিক করলো কথাটা? উনি বক্তৃতাটা দিবে যে দেশের যে কোনো যে কোনো পরিস্থিতিতে আমি কঠোর হতে বাধ্য হব, হ্যাঁ, তা না বলে বললো যে আমরা গুলি চালাবো। হ্যাঁ, এইগুলো এগুলো কোনো মানে হয় না। তোমারে গুলি চালাতে কেউ কেউ তোমারে কেউ বলছে না, গুলি চালাতে বলছে না? সেটা এগুলোই তো হচ্ছে কথা, এগুলো বলে কেন? এই আর কি। আচ্ছা, মেজো, তুই এখানে এখন কোনো অবস্থাতে ভুল করবি না, তুই হ্যাঁ, কিন্তু আমাকে লিঙ্ক নবনীতার আর ওই 2টা লিঙ্ক আমাকে তুই দিয়ে দে প্লিজ। আচ্ছা ঠিক আছে আমি হুম, আচ্ছা, আমি সার্চে হুম। তোর হয়তো তোরও এখন আস্তে আস্তে রাত হচ্ছে, বাসায় যেয়ে হয়তো খাওয়া দাওয়া করতে হবে বা রেস্ট নিয়ে কিছু নে। আর হচ্ছে এই যদি আচ্ছা কোনো কিছু পাইলে পারে তুই আমাকে দিয়ে দিস, কারণ এটা হচ্ছে খুব আচ্ছা ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা ঠিক ওকে, আমি আছে। ছাড়লাম তাহলে। ওকে, হুম জয় বাংলা। হুম।